সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতো অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজকের প্রশ্নটা হচ্ছে, বিএনপি যে নির্বাচন চাইলো একদম জুলাই আগস্টে, সেটা কতটা সম্ভব? এই প্রশ্নটা তো উঠেছে ইতিমধ্যেই, এবং সেই প্রশ্নটার জায়গায় ভাবতে হচ্ছে বিএনপিও কি প্রস্তুতির দিক থেকে পুরোপুরি প্রস্তুত কিনা জুলাই আগস্টে যদি নির্বাচন হয়। আমরা এভাবেই শুরুটা করতে চাচ্ছি, এবং সেই জায়গায় আমি ফেরদৌস আহমেদ রয়েছি এই আলোচনার পুরোটা সময়, এবং যাদেরকে পেয়েছি তাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বাংলা ভিশনের ডেপুটি হেড অব নিউজ মোস্তফা কামাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি মোস্তফা কামাল, আপনাকে দিয়ে শুরু করি। অনেক ধরনের কথা তো এসেছে, বিশেষ করে বিএনপি যখন সংবাদ সম্মেলন করে বলেছে মোটামুটি জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব, সেখানে নানান প্রশ্ন এসেছে যে সম্ভব কিনা। আরেকটি কথা যেটা এসেছে, আমি একদম নাম উল্লেখ করেই বলতে চাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ একটি কথা বলেছেন যে তার একটু আগেই বা একদিন আগেই ভারতীয় সেনাপ্রধান যখন বললেন যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়া দরকার বা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটতে পারে, তার পরপরই বিএনপির এই চাওয়াটা তিনি একটি যোগসূত্র খুঁজে পেয়েছেন বলে তিনি দাবি করেছেন, এবং বলেছেন যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে বিএনপি এটা চাচ্ছে বলে তিনি দাবি করছেন। তার এই দাবি করাটা কতটা যৌক্তিক? জি, ধন্যবাদ আপনাকে। পরিস্থিতির অনিবার্যতায় যখন আপনার কথার সাথে আমার কথার একটা শব্দও যদি মিলে যায়, ওখানে একটা যোগসূত্র খোঁজার প্রবণতা আমাদের মধ্যে আছে। তো বিএনপি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে বা ওই পথে হাঁটবে, ওই রকমটি মনে করার বাস্তবতা এখন পর্যন্ত নেই, সাদা চোখে নেই। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে যে যেখানে বিএনপি এই বছরের মধ্যে নির্বাচন চেয়েছিল, ওখান থেকে আরেকটু এগিয়ে জুলাই আগস্টে চলে আসলো কেন? মূলত প্রশ্নটা দেখা দিয়েছে ওখানে। তার প্যারালালের সমান্তরাল প্রশ্ন যে সম্ভব কিনা এই কয়েক মাস, অর্থাৎ সামনে আর 4-5 মাস যদি জুলাই আগস্ট ধরা হয়, 6 মাসও না, বা বড় জোর 6 মাস। তো বিএনপি না বুঝে এরকম দাবি করেছে, ওইটা মনে করারও কারণ নেই। এরই মধ্যে তারা বলেছে যে দেশে এখন যে বিশৃঙ্খলা চলছে সেটার অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক সরকার না থাকা অথবা নির্বাচিত সরকার না থাকা। অনির্বাচিত সরকার দিয়ে বেশি দিন দেশ চলতে পারে না, এটা বিএনপি যেরকমটা বোঝে, দেশের বাদ বাকি মানুষও সেটা বোঝে। কিন্তু অনির্বাচিত সরকার তো নিজে এসে বসেনি, তাকে বসানো হয়েছে। তো এই বসানোর মধ্যে স্টেক হোল্ডার প্রথম দিকে কারা? ছাত্ররা। আবার সরকারের দিক থেকে বলা হয়েছে, ছাত্র বলতে বৈষম্য বিরোধী ছাত্র যারা, সরকারের দিক থেকেও তাদেরকে বলা হয়েছে মাস্টার মাইন্ড অথবা ক্ষমতার পাটাতন অর্থাৎ ভিত্তি। তো এরকম একটা অবস্থার মধ্যে যখন একটা উপাদান সামনে চলে আসলো, একটার পর একটা প্রায় প্রত্যেক দিনে কোনো না কোনো ঘটনা ঘটছে, ওই প্রেক্ষিতে বিএনপির দিক থেকে কতগুলো সতর্কবার্তা এসেছে একের পর এক। একবার বলা হয়েছে আরেকটি 111 যেন না আসে, আরেকবার বলা হয়েছে যেন -2 দিকে না আগানো হয়, আরেকবার বলা হয়েছে বিএনপিকে বাদ দিয়ে যেন কিছু করা না হয়। প্রত্যেকটাই কিন্তু কঠিন বার্তা। তাহলে এই বার্তার প্রেরক বিএনপি, প্রাপককে? প্রাপক প্রধানত সরকার অর্থাৎ যারা ক্ষমতায় আছেন, দ্বিতীয়ত ছাত্ররা, কারণ তাদের মধ্যে আবার একটি দল করা হয়েছে। মনে করা হচ্ছে, আবার মনে করার কিছু নমুনাও আছে, যে এই দলটিকে পাকাপোক্ত করা বা মোটা তাজা করার জন্যই সময় ক্ষেপণ করা হচ্ছে। সেটা বিএনপির দিক থেকে বলা হচ্ছে, কিছু আলামতও কিন্তু ওই রকমই। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে 3-4টা ভাগ এখন স্পষ্ট, লুকানোর মতো বিষয় নয়। আবার যারা সংগঠন করার জন্য দেশ সফর করেছেন কিছুদিন, তারা বিভিন্ন জায়গায় সরকারি অথবা রাজনৈতিক দলগুলোর একটা আতিথেয়তা নিয়েছেন, কোথাও কোথাও সম্মানিত হয়েছেন, প্রটোকল নিয়েছেন, যেটা পরিষ্কার করে বললে বোঝা যায়। এর মধ্য দিয়ে তাদেরকে একটা কিংস পার্টি নমুনা মনে করা হয়েছে। তো কিংস পার্টি শুনতে ভালো লাগে, কিংস বা কুইন এগুলো শুনতে বেশ ভালো, কিন্তু এগুলো আসলে একটা গালির মতো। বাংলাদেশের মানুষ কিংস পার্টি কখনো পছন্দ করেনি, আজ পর্যন্তও করছে না, চেষ্টা হয়েছে কিন্তু বারবার। ওই ক্ষেত্রে যদি আমি দৃষ্টান্ত হিসাবে দেখি, বাংলাদেশের প্রথম কিংস পার্টি সেটা হচ্ছে বাকশাল, অর্থাৎ ক্ষমতায় থেকে একটা দল তৈরি করা। মানুষ কিন্তু এটা গ্রহণ করেনি। যিনি করেছেন বা যারা করেছেন বা করার চেষ্টা করেছেন,
তারাও টিকেননি, ওই দলটিও কিন্তু টিকেনি, বাকশাল কিন্তু নেই এখন। জি, তাহলে আপনি বক্তব্যের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় বিষয় আলাদা এসে আলাদা গেছে। শব্দ যেভাবে উল্লেখ করেছেন তাতে অনেকগুলো বার্তার কথা জি। আসলে আমরাও বুঝতে পারলাম। এবং আপনি প্রেরক এবং প্রাপকের কথা বলছেন। যারা প্রাপক তারা এগুলো কিভাবে নেবেন, আপনার কাছে আমি আসবো পরবর্তীতে। রয়েছেন রাশেদ খান, আপনার কাছে আসতে চাই। আমি এই যে মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের যে কথাটা এখানে উল্লেখ করলাম, কারণ হচ্ছে বিএনপির তো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের প্রশ্নই ওঠে না, এটা সবাই বলছে, বিভিন্ন রাজনৈতিক দলও বলছে, বিএনপি তো অবশ্যই বলছে। কিন্তু এই সময়ে এরকম একটি কথা বলে তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি অন্যদিকে এটাকে নিয়ে যেতে চাচ্ছে কিনা, এটাও এখন দাবি করছেন বিএনপিরও কেউ কেউ, যে এটাকে অন্যদিকে ঘোরানোর একটি চেষ্টা তারা করছেন, তাদের অন্য উদ্দেশ্য রয়েছে। ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। দেখেন, ছাত্রদের এত রাজনীতি করা আসলে উচিত না। ছাত্রদের উচিত সবার কাছে প্রিয় থাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন সিনিয়র পলিটিশিয়ান, তার কথার উত্তর যদি একজন ছাত্রনেতা দেয় সেটি আসলে খুবই খারাপ দেখায়। সৌজন্যতা বলে একটি কথা আছে, সেটি যদি আমরা প্রদর্শন না করতে পারি তাহলে হয়তো আমরা কিছু ছাত্র বা কিছু হুজুগে মানুষের ভালোবাসা পেতে পারি। এই ভালোবাসা আবার সাময়িক, কিন্তু যারা প্রকৃতপক্ষে পলিটিক্স বোঝে, গবেষণা করে, যারা রাষ্ট্রের সচেতন মানুষ, তারা কিন্তু আবার এইটাকে বেয়াদবি হিসেবে দেখে। যে ফখরুল সাহেব এত বড় একজন মানুষ, দেখেন আওয়ামী লীগের আমলে এই মানুষটির প্রশংসা কিন্তু আওয়ামী লীগের অনেকেই করেছে এবং সর্বজন গ্রহণযোগ্য একজন সজ্জন মানুষ। তিনি যে কথাগুলো বলেন অবশ্যই সেই কথার গভীরতা আছে। বিএনপির মতন একটি বড় দলে তিনি নেতৃত্ব দেন, স্বাভাবিকভাবে বিএনপি একটি দল হিসেবে তারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেই পারে, নির্বাচনের কথা বলতেই পারে। এখন নির্বাচন চাইলে আমি বুঝি না আসলে ছাত্রদের সমস্যা কোথায়। ছাত্ররা তাদের বক্তব্য দিক যে নির্বাচনটা হওয়া দরকার, এই কারণে এই বিষয়গুলো সমাধান হওয়ার পরেই নির্বাচনটা হলে বেটার, খুব সুন্দরভাবে চমৎকারভাবে। কিন্তু ছাত্ররা একগুয়ে আচরণ করছে। তারা বলছে যে গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়, রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন নয়, আমরা আগামীতে ৩০০ আসনে প্রার্থী দিব, আমরা আগামীতে ব্যালট বিপ্লব ঘটাবো। দেখেন বক্তব্যগুলো শোনেন, এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে ছাত্ররা মূলত একটি দল গঠন করতে চাচ্ছে। এই দল গঠনে তাদের যতটুকু সময় প্রয়োজন মূলত আসলে সেই সময়টা তারা পেতে চায়, নিতে চায়। এইটাই মূলত রাষ্ট্র সংস্কারের মূল কথা। যদি আমি ওপেনলি বলি, হয়তো এই ওপেন খোলামেলা কথা বলার কারণে অনেকে আমার উপর নাখোশ হতে পারে, কিন্তু এটা আসলে মূল বিষয়। তাহলে রাষ্ট্র সংস্কারের দিকে তাদের কোনো ফোকাস নেই। অবশ্যই ফোকাস আছে, কিন্তু যখন আপনি রাষ্ট্র সংস্কার করতে চান, একই সাথে আপনি আবার দল গঠনের কথা, আপনি ব্যালট বিপ্লবের কথা, আপনি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা বলেন, তখন কিন্তু মানুষ এটাই মনে করে যে আপনার প্রধান উদ্দেশ্য রাষ্ট্র সংস্কার না, আপনার প্রধান উদ্দেশ্য এই বিভিন্ন বয়ান সৃষ্টি করে আপনার রাষ্ট্র সংস্কারের যে চিন্তা, এইটা আসলে দীর্ঘমেয়াদী করা। স্থানীয় সরকার নির্বাচন আগে চাওয়াটা আবার কি উদ্দেশ্য? জাতীয় নির্বাচনের আগে এটাও তো চাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি সেটাই বলি। দেখেন, আপনি বলেন যে গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয়, সেটা ছাত্র সংসদ নির্বাচন বলেন, স্থানীয় নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, নির্বাচন তো সব একই রকম নাকি? ডাকসুতে আমরা যখন ইলেকশন করি, নুরুল হক নূর ভিপি পদে, আমি জিএস পদে, তখন কি ভালো নির্বাচন হয়েছে? তখন যারা নির্বাচন করেছে এখন তো তারাই রয়েছে, তারাই তো আগামীতে নির্বাচন করবে। ওই শিক্ষক নামের পেতাত্তা, এদের মাধ্যমে আপনি সবাই না, যারা আওয়ামী লীগের ছিল ওদেরকে ওই পদে রেখে আপনি কিসের ডাকসু নির্বাচন ফেয়ার করবেন? ডাকসু নির্বাচনে তো স্বয়ং আমি জিএস নির্বাচিত হয়েছি, আমার নামটি ঘোষণা করে নাই, ছাত্রলীগের কুলাঙ্গার জিএস বানিয়েছে রাব্বানিকে। আমি নিজে আমাদের ভিপি জিএস সহ 11টি পদে আমরা জিতেছিলাম। তো ওই প্রতিষ্ঠানে সংস্কার হওয়ার আগে যদি ইলেকশন আপনারা দাবি করতে পারেন, তাহলে জাতীয় নির্বাচনে তো বিএনপি সংস্কার হওয়ার আগে ইলেকশন দাবি করতে পারে। তো
এই যে রাজনীতির খেলার মধ্যে জনগণকে আপনি ঘুরপাক খাওয়াচ্ছেন, এটা আসলে ঠিক না। আমি আগেই বলেছি যে আপনার বক্তব্য এক হইতে হবে। আপনি স্পষ্টভাবে বলেন আগে গণহত্যার বিচার করতে হবে, এর আগে কোনো ইলেকশন নাই। কোনো মানে কি, কোনো ছাত্র সংসদ ইলেকশন হবে না, কোনো স্থানীয় নির্বাচন হবে না, কোনো জাতীয় নির্বাচন হবে না। তখন মানুষ না হয় বুঝতো আসলে আপনি রাষ্ট্র সংস্কার চান। দেখেন বাংলাদেশে যে গণহত্যার বিচার আপনি করতে চান, এটার জন্য আপনার সময় কতটুকু প্রয়োজন? মিনিমাম এই বিচার করতে আপনার 10 বছর লাগবে মিনিমাম। এখন তারা বলছে যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয়, তাহলে কি এই সরকার 10 বছর ক্ষমতায় থাকতে পারবে? সরকারের কি সেই সক্ষমতা আছে? রাষ্ট্র পরিচালনা করার জন্য যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হয়, যার কোনোটাই এই সরকারের অধিকাংশ উপদেষ্টার নাই। তাহলে যাদের কোনোটাই নাই তাদের মাধ্যমে তো আপনি 5 মাসই চালাইতে পারলেন না। দেখেন শুরুতে আমরা কিন্তু সবাই এই সরকারের প্রশংসা করেছি, আমরা সমর্থন দিয়েছি, ডক্টর ইউনূসকে আমরা সবাই মেনে নিয়েছি। বাকি উপদেষ্টাদের আমরা মানতে পেরেছি? পারি নাই। তারপরেও আমরা প্রশ্ন তুলি নাই। কারণ কি? কারণ শেখ হাসিনার পতনের পরে আমাদের নিজেদের ভিতরে বিরোধে জড়ানো যাবে না, যা আসছে তাই মেনে নিলাম। কিন্তু কি হলো, বিগত আপনার আজকে কয় তারিখ? আজকে 15 তারিখ, 15 জানুয়ারি। তার মানে 5 মাস 7-8 দিন অতিবাহিত হয়েছে, 5 মাস 1 সপ্তাহ। এর মধ্যে আপনার অর্জন কি? আপনি কি নিত্যপণ্যের দাম কমাইতে পেরেছেন? আপনি তো ভ্যাট ট্যাক্স আরও বাড়িয়ে দিয়েছেন, মানুষের পকেট কাটা শুরু করেছেন হাসিনার স্টাইলে। আপনি শেখ পরিবারের কাউকে ধরতে পারছেন না। আপনি আওয়ামী হাইকমান্ডের যারা মূলত এই গণহত্যার নেতৃত্ব দিয়েছে, ওবায়দুল কাদের, নানক, শামীম সহ যারা ছিল, এদেরকে আপনি ভারতে পালিয়ে যেতে আপনি সহযোগিতা করেছেন। আপনি কাকে ধরছেন? এই যে বৃদ্ধ মোশাররফ, চলতে পারে না, কথা কইতে পারে না, অসুস্থ মানুষ, লাঠি ভর দিয়ে হাঁটতেছে, ওরে আপনি নিচ্ছেন কোর্টে। এটা কোনো কথা হলো? যারা গণহত্যার মূল মাস্টার মাইন্ড তাদেরকে আপনি ধরেন, ভারত থেকে এদেরকে ফিরিয়ে আনতে পারবেন? তো এদেরকে ফিরিয়ে না এনে আপনি যদি মনে করেন যে গণহত্যার বিচার মানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুধুমাত্র রায় ঘোষণা করে দিবে, এইটা কি কোনো গণহত্যার বিচার? জি, অনেক প্রশ্ন তুলেছেন আপনি এখানে, এবং ব্যর্থতার কথাও বললেন। তারা অবশ্য বলছে যে সফলতা বলতে এই যে আমরা টক শোতে বসে আপনারা বলতে পারছেন, এটাই নাকি সবচেয়ে বড় সফলতা। মোস্তফা কামাল, আপনার কাছে আসি। আপনি বলছিলেন যে প্রেরক তো বিএনপি এখানে অনেক অনেক বার্তা পাঠাচ্ছে, প্রেরণ করছে। প্রাপক হিসেবে অন্তর্বর্তী সরকার রয়েছে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা রয়েছে। প্রাপক তারা কি এই বার্তাকে খুব সুন্দরভাবে গ্রহণ করছে? কারণ আমরা তো দেখছি অন্য ধরনের বার্তা তারা আবার সুন্দরভাবে গ্রহণ করছে না। তাদের দিক থেকে যে প্রতি উত্তরটা আসছে সেটা ক্ষেত্র বিশেষে কিন্তু অশোভনীয়। আবার তাদেরও যুক্তি আছে, আবার পাল্টা যুক্তি আছে। তো যুক্তি আর পাল্টা যুক্তি যদি আপনি একসাথে করেন, এর মধ্য দিয়ে যে সত্যটা বেরিয়ে আসে সেটা হচ্ছে 5 আগস্ট পর্যন্ত তাদের মধ্যে যে একটা ঐক্য ছিল, শুধু জেনাতন ঐক্য নয়, জাতীয় ঐক্য, কোনো ঘোষণা ছাড়াই, কোনো ডিক্লারেশন ছাড়াই ওই ঐক্যটা এখন নেই। এখন তাদের মধ্যে বিভাজন। বিএনপি সহ যারা নির্বাচন চায়, অর্থাৎ ক্ষমতামুখী দল বা নির্বাচনমুখী দল, তারা একটা ভাগে, সরকার একটা ভাগে, মাঝে মধ্যে আবার বৈষম্য বিরোধী ছাত্র নেতা যারা বা সমন্বয়ক যাদেরকে বলা হয় তাদের একটা ভাগ, অর্থাৎ ত্রিমুখী একটা এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই 3 মুখের ভিতরে আরও কোনো মুখ আছে কিনা সেটাও মাঝে মধ্যে কিন্তু সামনে চলে আসে। তো এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, উপদেষ্টাদের কেউ কেউ কিন্তু এমন একটা বয়সে এসেছেন তারা নিয়মিতই যাই করছেন। প্রথমত তারা থাকার জন্য আসেননি, যাওয়ার জন্যই এসেছেন। ওই ক্ষেত্রে সরকারের নেচার বা স্বভাব বা বৈশিষ্ট্য যেটা এই সরকারের, যে একটা যাই সরকার, তারা থাকার জন্য আসেনি। আবার কয়েকজন আছেন তারা সরকারের ভিতরে থাকেন, কাছে থাকেন আর সাথে থাকেন, তাদের মধ্যে ক্ষমতার একটা মোহ এরই মধ্যে কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। একজন উপদেষ্টা কিন্তু আজও বলেছেন যে সংস্কার যদি যথার্থভাবে চায় তাহলে কমপক্ষে আগামী বছরের জুন জুলাই পর্যন্ত লাগবে। এই কিন্তু আরেকটা ভিন্ন বার্তা, অর্থাৎ যেটা প্রধান উপদেষ্টা আরও আগেই দিয়েছিলেন। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে কথার অর্থ একই জায়গায় থাকছে, কিন্তু ততক্ষণে বিরোধটা কিন্তু বাড়ছে। এই বিরোধের মধ্য দিয়ে নানান শঙ্কাও জাগছে। বিএনপির জন্য ওইটা সহ্য করা কিন্তু একটু কঠিন এই কারণে, অপ্রিয় সত্য কথা যেটা, বিএনপি আশাই করছে তারা ক্ষমতায় আসবে।
পারিপার্শ্বিকতা ওই রকমই। এই মুহূর্তে প্রধান যদি আপনি গণতান্ত্রিক দল মনে করেন সেটা বিএনপি। তো এরকম একটা দল যখন শুধু ক্ষমতায় আসবে, অর্থাৎ মিষ্টিটা সামনে আছে, শুধু মুখে নিয়ে একটু চিবাবে, এইটুকুই বাকি। তো এইরকম পথে যদি নানান প্রশ্ন আসে, এটা তাদের জন্য সহ্য করা কঠিন। তারা এর মধ্যে নানান গন্ধ পাবে, এটাই স্বাভাবিক। কিছুদিন বলা হলো যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার। ওই জায়গাটা কেটেছে গত 5-7 দিন ধরে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে তাদের ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন, অর্থাৎ সংসদ নির্বাচন। আবার মাঝে দিয়ে কিন্তু কথা আরেকটা আসলো যে তার আগে দিয়ে তাহলে ছাত্র সংসদ নির্বাচনগুলো হোক, ডাকসু সহ। ওখানে আবার আমরা ভিন্ন চিত্র দেখলাম। কিন্তু জাতীয় নির্বাচন প্রশ্নে বিএনপি দ্রুত চায়, আবার ছাত্র সংসদ নির্বাচন প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র সাথে আবার ছাত্র শিবির তারাও দ্রুত চায়, ওখানে দ্রুত চায়, এখানে আবার দেরিতে চায়। অর্থাৎ একটা রকম ফের কিন্তু আমাদের সামনে ঘুরছে, প্রশ্নও যাচ্ছে। তো এইরকম অবস্থায় নির্বাচন কমিশন থেকে কিছুটা চাতুরীর সাথে কথা বলতে হচ্ছে। বলে দেয়া হয়েছে যে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। আবার এক পর্যায়ে তারা বলেছে না, আমাদের ফোকাস হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। মাঝে দিয়ে কিন্তু আরেকটা ফেরকা এসেছে সামনে, যে 17 বছর বয়সের যারা, তাদেরকেও যেন ভোটার করা হয়। ওখানে কিন্তু আরেকটা অঙ্ক আছে। তো গড়পড়তা যদি হিসাব করি আমরা, সরকারের কাছে এই সংক্রান্ত হিসাব নাই, তারপরে আমরা যদি এসএসসি কতজন পরীক্ষা দেয় প্রতি বছর, ওইটা ধরে যদি একটা হিসাব করি, দেখা যায় 36-37 লাখ ভোটার হয়, নতুন ভোটার। বললেন বা কৌশলের যে কথা বললেন, কিন্তু বিএনপির সংবাদ সম্মেলনের পরপরই একদম নির্বাচন কমিশন সচিব এসে যে আবার ব্রিফটা করলেন, সেখানে কিন্তু বললেন যে মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাহলে সেখানে তো কোনো কৌশল না, একদম স্পষ্টই তো করে দিলেন। এই স্পষ্টতার মধ্য দিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। সমান্তরালে তারা এই কথাও বলেছেন যে একই সাথে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও যথানিয়মে চলবে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে, আপনার প্রতি যদি আমার অনাস্থা থাকে, আপনি যেটা বলবেন সেখানে আমি প্রশ্ন দেখব, সেখানে আমি তবে যোগ করব, কিন্তু যোগ করব, অথবা যোগ করব, অথচ যোগ করব, যে কতগুলো বাড়তি শব্দ যোগ করব। অর্থাৎ আস্থার একটা ঘাটতি কিন্তু ঘটে গেছে প্রত্যেকের বিষয়ে। প্রত্যেকের বিএনপির প্রতি ছাত্রদের যেই শ্রদ্ধাবোধ ছিল, সেটা কিন্তু এখন আর নেই। আস্থার ঘাটতি হলে প্রশ্ন ওঠে, বিএনপি, আপনি যে বললেন যে বিএনপি যেহেতু এখন গণতান্ত্রিক দল তো নিঃসন্দেহে, এবং তাদের জনসমর্থন রয়েছে, ব্যাপক জনসমর্থন, সামনে মিষ্টি রয়েছে, তারপরে আপনি যে উদাহরণটা দিলেন, সেটাই যদি হয়, তাহলে বিএনপির ব্যাপারে কেন প্রশ্ন ওঠে যে বিএনপি কি জুলাই আগস্টে নির্বাচন দিলে তারা প্রস্তুত? তারা তো প্রস্তুত হয়েই আছে, কারণ তাদের পক্ষ থেকে বলা হচ্ছে 2018 সালে তারা যাদেরকে নমিনেশন দিয়েছিল তারা অনেক অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে। মোটামুটি তাদের কি নমিনেশন দেয়া হবে, তারা এলাকায় কাজ করছে, অনেক জনসমর্থন আরও বেশি জোগাড় করবার চেষ্টা করছে। তাহলে এই প্রশ্ন কেন ওঠে বিএনপির ব্যাপারে? এটা যারা যন্ত্রণা বিএনপির, প্রশ্ন করি আমি, অথবা ব্যথা বিএনপির, কাঁদি আমি। বিএনপির বেদনা বিএনপিকে সইতে দেন। বিএনপির মতো যে দলগুলো আছে, এ ধরনের দল বা একসময় আওয়ামী লীগ ছিল, তাদের নির্বাচনের প্রস্তুতি নিতে 2 রাতের বেশি লাগে না। এটা হচ্ছে বাস্তব। তাদের ওই হোমওয়ার্ক করাই থাকে, তাদের 2-3 সেট তৈরি করাই থাকে। এটা নিয়ে আরেকজনের কিন্তু কান্নাকাটি খুব মানায় না। এটা যদি যন্ত্রণাদায়ক বিষয় হয়, ওই যন্ত্রণা বিএনপিকে ভুগতে দেন যে তারা প্রস্তুত কিনা। তারা অবশ্যই প্রস্তুত। গত আমরা বলি 15 বছর 7 মাস, আসলে প্রায় 19 বছর। এর আগের 2 বছরও যদি আপনি ধরেন 1/11-এর 2 বছর, এতেই 19 বছর বিএনপি কিন্তু নিয়মিতই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। তাদের ওই সেট তৈরি করাই আছে, এখন আরেকটু বেশি করে আছে, তাদের হোমওয়ার্ক প্রচুর। এই ক্ষেত্রে যারা নতুন দল করতে চায়, তাদের ভূমিকাও পরিষ্কার করা দরকার। আরেকটা দল করা দোষের কিছু না, কিন্তু মোটেই দোষের না। এবং স্বাগতও তো জানিয়েছে সবাই। আবার বিএনপির দিক থেকে সেটা কিন্তু তাদের দলীয় আদর্শিক সৌন্দর্যের সাথে অত্যন্ত মিলে। কারণ বিএনপি যে সৌন্দর্যটা বা যেটা তারা গর্ব করে প্রচার করে, যে বহুদলীয় গণতন্ত্র, বহুমতকে তারা সম্মান করে, তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা পজিটিভ, খারাপ কিছু না। বিএনপির ব্যাপারে তাহলে আস্থা তো রয়েছেই যে তাদের 2 রাতের বেশি লাগে না বড় একটি দলের। কিন্তু তাহলে এই প্রশ্ন কেন আসে, এবং সেটা প্রশ্নটা আসলে করবার জন্যই করে কিনা, এবং অন্য দলের ব্যাপারেও বললেন। বাকি আলোচনা নিয়ে আবারও ফিরবো, বিরতি নিয়ে ফিরি। সম্মানিত দর্শক, আপনার মতের আয়োজনে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকবেন।
আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। আমরা আজকে একটি প্রশ্ন রেখে শুরু করেছিলাম যে জুলাই আগস্টে নির্বাচন সম্ভব কিনা। বিএনপি জুলাই আগস্টে নির্বাচনের কথা বলেছে এবং সেটা অন্তর্বর্তী সরকার কতটা ভাবছে, সত্যিকার অর্থে জুলাই আগস্টে নির্বাচন দেয়া হবে কিনা সেই আলোচনাটা করছি। রাশেদ খান, আপনার কাছে আসবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে আপনি বলছিলেন যে তার মতো প্রবীণ বা অভিজ্ঞ একজন রাজনীতিবিদের বক্তব্যের পাল্টা জবাব আব্দুল হান্নান মাসুদের কথা বলছিলেন যে তিনি আসলে এভাবে দিতে পারেন কিনা। এখানে আমি তাদের দুইজনের আরও একটি বা দুটি বক্তব্য এখানে তুলে ধরতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে স্থানীয় সরকার দেশ চালায় না, দেশ চালায় কিন্তু জাতীয় সংসদ, আইন প্রণয়ন করে জাতীয় সংসদ। সুতরাং এটা কার্যকর হলে গণতন্ত্র ফাংশনাল হয়। সেক্ষেত্রে অন্য নির্বাচনের চিন্তা আসে কোত্থেকে বা নির্বাচন পেছানোর চিন্তা কোত্থেকে আসে। উত্তরে যখন মন্তব্য জানতে চাওয়া হলো, সেক্ষেত্রে আব্দুল হান্নান মাসুদ বলেছেন বিএনপি চাচ্ছে ক্ষমতায় এসে নিজেদের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দেবে, এটাকে কুক্ষিগত করার প্রচেষ্টায় রয়েছে বিএনপি, এরকম মন্তব্য তিনি দিয়েছেন। তাহলে এক্ষেত্রে এই একজনের বক্তব্যের পাল্টা বক্তব্য যেটা উনি দিয়েছেন সেটা আসলে কতটা যৌক্তিক বা কতটা সেই শোভনীয় সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। জি, ধন্যবাদ। আমার প্রশ্ন হলো যে তারা কি ক্ষমতায় যেতে চায় না? তারা যদি ক্ষমতায় যেতে না চায় তাহলে সেক্ষেত্রে তারা কেন দল গঠন করতে চায়? তারা এখনও বলে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, মানে রাজনৈতিক সংগঠন না। তাহলে এই সংগঠনটা আসলে কাজটা কি? অভ্যুত্থানে এই সংগঠন নেতৃত্ব দিয়েছে এবং সেটা সত্য। এজন্যই তো আসলে এই সংগঠনের যে কয়েকজন নেতা কথা বলে, কথা কি বলুক বা না বলুক আপনারা সেটি ক্যাপচার করেন, মিডিয়া সেটি ক্যাপচার করে। কিন্তু কথা হলো যে সবসময় কি আসলে আপনাকে এইভাবে মিডিয়া সাপোর্ট দিবে? যখন মানুষ বুঝে যাবে যে ছেলেটা আসলে ইসরে পাকা, তখন কিন্তু মানুষ আর সাপোর্ট দিবে না। সুতরাং আমি বলবো যে কার কথার উত্তর আসলে কিভাবে দিতে হয় সেটা আপনাকে শিখতে হবে। রাজনীতি আসলে একটি চর্চার বিষয়। শুধুমাত্র একটি 2 মাসের বা 1 মাসের আন্দোলনে আপনি এনিহাও নেতৃত্ব দিলেন আর এর মাধ্যমে আপনি একজন রাজনীতিবিদ হয়ে গেলেন, সেটি কিন্তু না। এটা আসলে দীর্ঘ ধারাবাহিক একটি চর্চার বিষয়। প্রতিদিন রাজনীতি শিখতে হয়, প্রতিটা মুহূর্ত আসলে রাজনীতি শিখতে হয়। আপনি যত রাজনীতি করবেন তত আপনি শিখবেন। আপনার অভিজ্ঞতা আপনাকে বলবে যে আসলে অতীতে আপনি যা কিছু করেছেন অনেক কিছুতেই ভুল ছিল। যেমন আপনি সাংবাদিকতা করেন, আপনি নিজে 1 বছর আগে এমন একটা কাজ করেছেন, আপনার কাছে মনে হয় না এটা এইভাবে না, এইভাবে করলে ভালো হতো, এই জায়গায় ভুল ছিল। আমাদের প্রত্যেকটা মানুষের এরকম মনে হয় না? মনে হয়। সুতরাং সেই জায়গায় এখন কয়েকজন ছাত্রনেতা, সবাই না, যে ধরনের বক্তব্য রাখছে সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাউন্টার, এটা আসলে আমি খুব ভালোভাবে নিচ্ছি না। এবং তার কাউন্টার দেওয়ারও আসলে ভাষাগত সৌন্দর্য আছে, সেটা আপনাকে অবশ্যই চর্চা করা দরকার, শেখা দরকার। প্রয়োজনে সিনিয়র কিছু মানুষের পরামর্শ নেন। আমি নিজেও কিন্তু, আমরা তো আমার পড়াশোনায় শেষ হয়েছে আজ থেকে 6 বছর আগে, বয়স আমি এখন এই 6 বছর আগে শেষ হয়েছে, আমি তো এখন নিজেকে অনেক বড় কিছু বা আমি বিশাল সিনিয়র হয়ে গেছি এটা তো আমি দাবি করতে পারি না। আমাদের থেকে ভাই অনেক সিনিয়র, আপনিও আমাদের থেকে সিনিয়র। আপনাদের কাছ থেকে কিন্তু আমরা শিখি, প্রতিনিয়ত টকশোতে এসে ভাইয়ের কথা শুনি, আপনাদের কথা শুনি, অনেক কিছু শিখি। কিন্তু দেখেন যে কেউ বলতে পারবে না যে আমরা আসলে বেয়াদবি করছি। আমরা এই যে একসময় কিন্তু আমরা যে সময় ছাত্র ছিলাম, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমাদের কাছে মনে হতো যে আমরা প্রাচ্যের অক্সফোর্ডে পড়ি, বিশাল কিছু মনে হতো। কিন্তু যখন এই যে রাজনীতি ডে বাই ডে শিখছি, তখন মনে হচ্ছে না, একজন রাজনীতিবিদের আচরণ আসলে মাটির মানুষের মতো হওয়া দরকার। একজন রিক্সা চালককে যেভাবে মূল্যায়ন করা দরকার, একজন বড় কর্তাকেও একই ধরনের মূল্যায়ন করা দরকার। এই কাজটা, এই ভদ্রতা, এই আচরণ যদি আমরা না শিখতে পারি, তাহলে দেখবেন যে আলটিমেটলি সাময়িক সহিষ্ণুতাটা থাকা দরকার রাজনীতিবিদদের মধ্যে। এক্স্যাক্টলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি দলের সেকেন্ড ইন কমান্ড, তিনি যদি নির্বাচনের কথা বলেন, সমস্যাটা কোথায় আমি জানি না। আসলে নির্বাচন তো আসলে গণতন্ত্রের অনবদ্য একটা অংশ। নির্বাচন না থাকলে গণতন্ত্র থাকে না। একটি অভ্যুত্থান হয়েছে, এখন একটি সরকার আছে, আমরা এই সরকারকে কিন্তু অবৈধ বলছি না।
জি। আমরা বলছি যে একটি অভ্যুত্থানের সরকার। আপনি তো এটা স্পষ্ট করেন, কিন্তু আপনার আগের বক্তব্যে যে আমি প্রশ্ন রেখেছিলাম এবং আপনি বলেছিলেন সেই জায়গাটা আরেকটু স্থানীয় সরকার নির্বাচনের জায়গাটা পরিষ্কার হতে চাই। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে তাদের দাবি বেশি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি। সেই জায়গায় বিএনপির ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেছেন ইউনিয়ন পরিষদ বাতিল হয়নি, অন্যগুলো বাতিল করা হয়েছে, তাহলে সেটা বাতিল না করে স্থানীয় সরকার নির্বাচন দিবে, সেটা সিটি কর্পোরেশন নির্বাচন দিক বা জেলা পরিষদ নির্বাচন দিক, সেটাই বা কিভাবে সম্ভব? আপনার কাছে কি মনে হয় সেটা কি অনেক বেশি সম্ভব? দেখেন, এখন তো আসলে প্রশাসনের কোনো পরিবর্তন হয়নি এবং যারা ইলেকশনটা করবে বিশেষ করে স্থানীয় পর্যায়ে সেখানেও আসলে খুব বেশি পরিবর্তন হয়নি বললে আসলে একদমই হয়নি। তো এই পরিবর্তন করার আগেই আপনি একদিকে বলছেন জাতীয় নির্বাচন দিবেন না, আবার অন্যদিকে স্থানীয় নির্বাচন দিবেন। আমার কাছে এখানে মনে হয় যে ভিন্ন একটা উদ্দেশ্য আছে। এই স্থানীয় নির্বাচনের মধ্যে আসলে দলগুলোকে বা জনগণকে এক ধরনের ব্যস্ত রাখা। এই অন্য উদ্দেশ্যটা তাহলে পরে একটু সময় করে শুনে নিব, কারণ একটু বেশি সময় ধরে শুনতে হবে। মুস্তফা কামাল, আপনার কাছে এই জায়গাটা একটু শুনি। ইউনিয়ন পরিষদ অন্যগুলো বাতিল করা হলো, ইউনিয়ন পরিষদ কিন্তু বাতিল করা হয়নি, রয়ে গেছেন যারা নির্বাচিত হয়েছিলেন। সেইটা রেখে এটা সম্ভব কিনা এই প্রশ্নটা যেহেতু উঠেছে এটাও শুনবো আপনার কাছে। পাশাপাশি আরেকটি জিনিস একটু শুনতে চাই, সে প্রশ্নটা একসঙ্গেই করে দিতে চাই যে অনেকে বলছেন স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে দেয়া হয় তাহলে আসলে অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে, আশঙ্কা থাকে, যেটাকে বলি যে আমরা একেবারে সংঘর্ষ, নানান ধরনের মারামারি সেগুলো হতে পারে। সেটা কতটা আপনার কাছে, আপনি কতটা আতঙ্কিত বা আশঙ্কাটা জাগে? গোটা পরিস্থিতিটাই কিন্তু নানান আশঙ্কাজনক। শুধু নির্বাচন নয় বা স্থানীয় সরকার নির্বাচন নয়, ছাত্রদের পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে যে বিএনপি চায় তারা ক্ষমতায় এসে স্থানীয় সরকার নির্বাচন করে তাদের দলীয় পারপাস সার্ভ করবে, সোজা কথা এটা। অর্থাৎ ছাত্ররাও বুঝে ফেলেছে যে বিএনপি ক্ষমতায় আসছে, আসার পর তারা দল সংগঠিত করবে আরও। একইভাবে বিএনপির দিক থেকেও তো আশঙ্কা আছে যে ছাত্ররা আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে নিজস্ব গাঁথনি জোরদার করতে চায়, তার উপর স্থানীয় সরকারে আছেন ছাত্রদেরই একজন, এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ বিষয়। তো এরকম একটা বিষয়ে যখন বিতর্ক হয়, অস্পষ্টতা থাকে, তখন আরও নানান অস্পষ্টতা কিন্তু ভর করে। আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা দেখেন, গত কয়েকটা বছর দলীয় প্রতীক পর্যন্ত চলে এসেছে। যেহেতু ক্ষমতায় ছিল এক ধরনের, আমরা বলছি, কখনো বলছি ফ্যাসিস্ট, কখনো বলছি স্বৈরাচার সরকার ছিল, আসলে প্র্যাকটিক্যালি এক ধরনের একত্ববাদ ছিল, যেটা আজকে যে 4টা কমিশনের যে রিপোর্ট সংস্কার কমিশনের, ওখানেও একত্ববাদের বিপক্ষে কথা এসেছে, বলছে বহুত্ববাদ যেন প্রতিষ্ঠিত হয়। তো স্থানীয় সরকারও কিন্তু একটা একত্ববাদ এসেছে, শুধু জাতীয় পর্যায়ে নয়, শুধু একত্ববাদই নয়, একটা আমিত্ব এসেছে। আমি 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 সব কিছুতে একটা আমিত্ব, সেটা একদম ক্ষমতার উচ্চ পর্যায় থেকে, যে আমি এত কোটি মানুষকে খাওয়াই, আমার বোন বলল তুমি আরও 10-12 লাখ খাওয়াও। অর্থাৎ এই যে আমিত্ব, এটা রোহিঙ্গাদের উদ্দেশ্য করে বলা হয়েছিল যে বাংলার 17 কোটি মানুষকে তুমি খাওয়াও আর 10-12 লাখও তুমি খাওয়াও। অর্থাৎ এই যে আমিত্ব, এই আমিত্বর একটা অবসান দরকার। তো এই আমিত্বর অবসান কিন্তু আমরা এই নির্বাচন প্রশ্নেও দেখছি যে নির্বাচন তো চাইতে পারে বিএনপি, এটা তো দোষের কিছু নয়। এমন নয় যে যখন 5 আগস্ট হয় তখন নির্বাচন খুব প্রাসঙ্গিক ছিল না, কিন্তু কি প্রাসঙ্গিক ছিল, যে যারা নির্বাচনকে ম্যানিপুলেট করেছে, নির্বাচনকে সর্বনাশ করেছে, নির্বাচনের অর্থই পাল্টে দিয়েছে, তাদের পতনটা আগে চাই। এই একটা কমন দাবির মধ্যে কিন্তু সবাই এসেছে। পরীক্ষার মধ্যে যেরকম আমরা বলে থাকি যে প্রশ্ন কমন পড়ে গেছে, বৈষম্য বিরোধী ছাত্র যারা, তাদের তো তখন পর্যন্ত শুধু চাকরিতে বৈষম্যের বিষয়টা ছিল, কিন্তু ডে বাই ডে এটা কিন্তু সরকার পতনেই চলে এসেছে। তো এই ক্ষেত্রে রাশেদ খান যারা, বিশেষ করে রাশেদ খান নিজেও, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, তাদের প্রত্যেককে রাশেদ খুব ভালো করে চেনেন, অত্যন্ত ভালো করে চেনেন, এবং আমাদের কাছে তথ্য হচ্ছে তার সাথে কিন্তু এখনও তাদের নিয়মিত যোগাযোগ আছে, দেখা সাক্ষাৎ আছে, তার ছোট ভাই তুল্য তারা। তো এই ক্ষেত্রে তারাও কিন্তু বোঝাতে পারেন, অন্তত এতটুকু বোঝাতে পারেন যে তুমি এখনও 2nd ইয়ারে অথবা মাত্র 3rd ইয়ারে পরীক্ষাটা একটু শেষ করে ফেলো, এতটুকু কিন্তু কানে কানেও বোঝানো যায়। কারণ এই আন্দোলনটা তারাই শুরু করেছিলেন, নিরাপদ সড়ক আন্দোলনের উসিলায় তারাই শুরু করেছিলেন। তো এই ছোট ভাইরাও কিন্তু তাদেরই ফলোয়ার্স। এখন যেহেতু তাদেরও একটা রাজনৈতিক দল হয়ে গেছে, তাদের বক্তব্য একটু পাল্টে গেছে,
আবার যেহেতু ওরা সংগঠন করতে চায়, তাদেরও বক্তব্যের মধ্যে হেরফের এসেছে। সকালে একটা বলছে, বিকালে আবার আরেকটা বলছে। নির্বাচন তারাও চাচ্ছে, কিন্তু চাওয়ার মধ্যে একটা রকম ফের, ভঙ্গির মধ্যে তফাৎ। অঙ্গভঙ্গি করছে কেউ, ভাষার মধ্যে ভিন্নতা আনছে, কখনো আক্রমণাত্মক হচ্ছে। আবার যখন জাতীয় নির্বাচনের কথা আসে এক প্রশ্ন, স্থানীয় নির্বাচনের কথা আসলে আরেক প্রশ্ন। অর্থাৎ এই যে একটা মিলমিশের বিষয়, একটা কেমিস্ট্রি তাদের, ওই কেমিস্ট্রিটা ইতিমধ্যে বরবাদ হয়ে গেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এরকম সময়ে বিএনপির দিক থেকেও কিন্তু অভিভাবকত্বের একটা প্রশ্ন আছে, গুরুতর প্রশ্ন আছে। ছাত্রদের পক্ষ থেকে হ্যাঁ কখনো কখনো ভাষাগত বা শব্দগত ভালো আপত্তিজনক শব্দ এসেছে। তো এই ছাত্ররাই আন্দোলন সফল করতে হয়তো বা পারতো না যদি বিএনপির সমর্থনটা না থাকতো। কিন্তু আমরা দেখলাম যে এই নিয়েও কিন্তু ছাত্রদের পক্ষ থেকে কথা আসছে যে ৩ আগস্ট পর্যন্ত কোথায় ঘুমিয়েছিলেন, ৪ আগস্ট কোথায় ছিলেন। কৃতিত্ব নিয়েও একটি কথা তো একটা রয়েছে। তো কৃতিত্বের এই বড়াইও যদি থাকে, এটাও খারাপ কিছু না। ভালো জিনিসের হকদার সবাই হতে চায়, আর হওয়াই ভালো, ভালো জিনিস। বহুমতও আসছে, এটাও খারাপ কিছু না। কিন্তু এই সুযোগে যেটা হয়ে যাচ্ছে, যাদেরকে আপনারা ফ্যাসিস্ট বলছেন, তারা কিন্তু চট করে আসার একটা আশাবাদ আবারও দেখে। তো ছাত্রদের ওখানে যেটা জাতীয় রাজনৈতিক দলগুলোর সাথে, বিশেষ করে বিএনপির সাথে তফাৎ হয়ে গেছে, শুরুতে ৩-৪টা দ্বন্দ্ব কিন্তু হয়ে গেছে মোটা দাগে। একটা ছিল রাষ্ট্রপতিকে অপসারণ করা, যে যেহেতু ফ্যাসিস্টের যিনি রানী, ওনাকে সরিয়েছি, ওনার নিয়োগকৃত রাষ্ট্রপতিকে কেন সরাবো না, তাদেরও যুক্তি ছিল। তো এগুলো একটা জায়গায় যদি মিলমিশ থাকতো, অভিভাবকত্ব থাকতো, এই গোলমালগুলো বাঁধতো না। এখানে উদাহরণ হিসেবে আমি শ্রীলঙ্কার কথা কিন্তু আনতে হয়। দুটো উদাহরণ আমাদের সামনে খুব দগদগে ঘায়ের মতো। একটা শ্রীলঙ্কা, ওখানেও কিন্তু ফ্রন্ট লাইনে ছাত্ররা ছিল, শ্রমিকরাও ছিল। ছাত্ররা অল্প সময়ের মধ্যে কিন্তু ক্লাসে ফেরত গেছে, তারা পরীক্ষা দিচ্ছে, কেউ সরকারি চাকরিতে যাচ্ছে, কেউ রাজনীতিতে আসছে। শ্রীলঙ্কার কিন্তু ওই চেহারা নাই। ১.৫-২ বছরের মধ্যে শ্রীলঙ্কা একদম পরিষ্কার। না, সেইটা তো মুস্তাফা কামাল, সেটা তো বলাই হয় অভিভাবকত্বের যে কারণে হয়েছে। আমি একটু শেষ করে ফেলি। ঠিক বিপরীত আপনি দেখেন তিউনিসিয়ায়, ওখানেও কিন্তু আন্দোলনটা ছাত্ররাই করেছিল। ওই ছাত্রদের পরিণতি কি? 4টা নির্বাচন হয়েছে ওখানে। ওই ছাত্রদের ঠিকানা এখন 3 জায়গায়, কেউ পরপারে, অনেকের মৃত্যু হয়েছে, অনেকে কারাগারে আছে, অনেকে দেশান্তরী হয়ে চলে গেছে, বাধ্য হয়েছে। তো এই কারণে আমাদের এই ছাত্রদের নিয়ে যেমন মায়া হয়, শঙ্কাও জাগে, তাদের ওখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে। তো এই শিক্ষা দেওয়ার বিষয়ে যেটা আমি বলছিলাম, রাশেদ খানরা বেশি ভূমিকা রাখতে পারেন, কানে কানেও বলতে পারেন, আদর করেও বলতে পারেন, পিঠ বুলিয়েও বলতে পারেন। কিন্তু তারাও যেহেতু একটা দল নিয়ে আছে, তারাও মূলত নির্বাচনের দিকে আছে। ছাত্রদেরকে অন্তত বুঝানো, অন্য উদ্দেশ্য আবার খুঁজে পাচ্ছেন, যেটা উদ্দেশ্যটা নিয়েও কথা বলা যায় যে এই উদ্দেশ্যটা ভালো নয়। তোমরা যেভাবে চাচ্ছ, রাজদল হইতে চাচ্ছ, সরকারের আশ্রয় প্রশ্রয়ে তোমরা একটা কিংস পার্টি হতে চাচ্ছ, বা অথবা তোমাদেরকে নিয়ে এই সন্দেহ দেখা দিয়েছে, এই সন্দেহের অবসান করো, দল করো, সমস্যা নেই তো, ছাত্রদের দল তো হতেই পারে, এটা গুরুতর অন্যায় হবে না। যেহেতু 5 আগস্ট ঘটাতে পেরেছে এই ছাত্ররাই, তখনও তাদের ভাষা যে খুব সুন্দর ছিল এমন কিন্তু নয়। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, এগুলো শুনতে হয়তো ওই সময়ের জন্য উপযুক্তই মনে হয়েছে, যে আগে স্বৈরাচার হটাও, মুখ দিয়ে যাই বলুক, আচরণ যাই করুক, ক্লাসে না যাক, পরীক্ষা না দেখ, তাদের মাধ্যমে যেহেতু একটা দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকারের অবসান হবে আশা করা যায়। অতএব তারা যা করছে, গণভবনে চলে যাচ্ছে, গণভবন গিয়ে কি করেছে, ওইটা ওই সময়ের জন্য হয়তো বা সুন্দর লেগেছে। তাহলে ওই সময়ের জন্য ভালো থাকলে সেই শব্দগুলো নিয়েও ভাববার রয়েছে, আপনি এমনটাই উত্থাপন করলেন। আমি বিরতি নিয়ে ফিরি। সম্মানিত দর্শক, আপনার মতের আয়োজনে আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে। আমাদের আজকে কথা হচ্ছে জুলাই আগস্টে নির্বাচন সম্ভব কিনা এই প্রসঙ্গে। রাশেদ খান, আপনার কাছে আসি। আপনি বলছিলেন আপনার আগের বক্তব্যে যে অন্য একটি উদ্দেশ্য আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির কথা বলছিলেন। কি উদ্দেশ্য রয়েছে, কি তথ্য রয়েছে আপনাদের কাছে? দেখেন, উদ্দেশ্য তো সবারই থাকে, নিঃসন্দেহে। আমরা যখন দল গঠন করি তখন কি আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল না? তো এই উদ্দেশ্যকে আপনি খারাপভাবে কেন দেখছেন ভাই, কি বলেন? খারাপভাবে দেখছি না, প্রশ্নটা হচ্ছে যে আপনাদের কাছে কি তথ্য রয়েছে, কারণ আপনারা এই যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাওয়া, এর পেছনে যেহেতু একটা উদ্দেশ্য খুঁজেই পেয়েছেন, সেটা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো যে তারা অবশ্যই তারা দল গঠন করতে চায়, এবং দল যখন গঠন করবে তখন তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে। এবং যখন একটা মানুষ নিয়মের মধ্যে পড়ে যায়, ওই নিয়মের বাইরে আসলে সে কথা বলতে পারে না। যেহেতু ছাত্র নেতারা তারা এখনো পর্যন্ত দল গঠন করে আসলে কুলিয়ে উঠতে পারেনি, এই কারণে তারা আসলে এলোমেলো কথাবার্তা বলতেছে, কখনো সকালে এক কথা, বিকালে এক কথা।
যখন আসলে তাদের দলটা গঠিত হয়ে যাবে তখন তারা দলের কর্মসূচি এবং লক্ষ্য উদ্দেশ্য মেনেই কথা বলবে। এই কারণে আমি তাদেরকে অগ্রিম সাধুবাদ জানাই এবং তাদেরকে বলবো যে আপনারা দল গঠন করেন, যত দ্রুত করবেন তত ভালো। তখন কিন্তু আপনি একটি এজেন্ডার মধ্যে ঢুকে যাবেন। আপনি তখন আপনার দলের পক্ষ থেকে আপনি সরকারের কাছে আপনার রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিতে পারবেন। সেই প্রস্তাবনায় আপনি উল্লেখ করতে পারবেন যে আপনি ইলেকশন চান না। যত দ্রুত করবেন তত ভালো। সেই জায়গায় জাতীয় সংলাপ শুরু হতে যাচ্ছে, তাদের হাতে কি অনেক বেশি সময় রয়েছে? নির্বাচনের দাবি আসছে বারবার, বা নির্বাচন তো হবে, আসলে খুব সময় তারা পাচ্ছে দেখেন, এর আগে জাতীয় সংলাপ হলো ভারত কেন্দ্রিক, ভারতের ইস্যুতে আমাদের অবস্থানটা কি। আমরা এক বাক্যে বললাম যে আসলে ভারত বাংলাদেশে আধিপত্য এবং আগ্রাসন চালিয়েছে, ভারতকে আর ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে সেই রকম যেরকম সম্পর্ক আমার আমেরিকার সাথে, চীনের সাথে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে। এর চেয়ে 1 ইঞ্চি সম্পর্ক ভারতের সাথে আমার থাকবে না, এবং এই বিষয়ে সরকার একমত, আমরা একমত। ভারত এখনও দাদাগিরি করতে পারছে না এবং পারবেও না ভবিষ্যতে ইনশাআল্লাহ। কারণ ভারত এবং হাসিনার প্রশ্নেই বাংলাদেশের জনগণ ঐক্যমত পোষণ করেছে। গণ অভ্যুত্থান হয়েছে শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে না, এই গণ অভ্যুত্থান এমনকি ভারতের বিরুদ্ধেও। কারণ বাংলাদেশে যে সরকারটি ছিল অবৈধ সরকার, ফ্যাসিস্ট, স্বৈরাচার, নানান নামে আখ্যায়িত করা যায়, এই সরকার আসলে বাংলাদেশের জনগণের সরকার ছিল না। এই সরকার ছিল আসলে ভারতের নিয়োজিত একটি সরকার, এবং বাংলাদেশ কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না, বাংলাদেশ ছিল ভারতের করদ রাজ্য। তো সেই জায়গা থেকে ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি, সামাজিক সাংস্কৃতিক শক্তি, সাংবাদিক, আইনজীবী সহ সকল শক্তি একতাবদ্ধ হয়ে বাংলাদেশকে করদ রাজ্য থেকে দ্বিতীয়বারের মতন স্বাধীন করেছে। এখন এই স্বাধীন বাংলাদেশে আপনাকে যা কিছু হতে হয় না কেন, যখন রাষ্ট্র আপনি স্বাধীন করলেন তখন নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রকে চালাতে হয়। ভাই কিন্তু ইতিমধ্যে বিষয়টি ক্লিয়ার করেছে যে ছাত্ররা কিন্তু তারা ক্লাসে ফিরে গিয়েছে শ্রীলঙ্কায়। তারা যদি আবার বলতো আমরা উপদেষ্টা হব, আমরা ক্ষমতা নিব, একটা বিশৃঙ্খলা কিন্তু লেগে যায়। ছাত্ররা তো সামনে থেকে নেতৃত্ব দিবে, পৃথিবীর ইতিহাস তো এটাই বলে। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, এগুলো সব ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। এমনকি সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন, তাদের বিরুদ্ধে আন্দোলন ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। কিন্তু কয়জন ছাত্র মন্ত্রী হয়েছে, কয়জন ছাত্র বলেছে যে আমি সরকারে যাব? বাংলাদেশেও তো এটা এর আগে ছিল না, কিন্তু এইবারই যে হয়েছে এই কারণে আসলে নানান ধরনের সমস্যা সংকট দেখা যাচ্ছে। কারণ কি দেখেন, এই সরকারের মধ্যে 3 জন ছাত্র। এখন এই 3 জন ছাত্র বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটির যে মতামত, চাহিদা, উদ্দেশ্য, লক্ষ্য, সেইটা আসলে তারা বাস্তবায়ন করতে চায়। আর সরকারের মধ্যে যে সিনিয়র গ্রুপটি আছে তারা আবার মনে করে না এইটা তো হঠকারী হয়ে যায়, এইটা করলে তো সমস্যা। যেমন আপনাকে বলি, 31 ডিসেম্বর ছাত্ররা কি বলল, তারা হচ্ছে আপনার প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণাপত্র প্রকাশ করতে চাই। এখন এইটার সাথে আসলে ছাত্র 3 জন উপদেষ্টা একমত। বাকি যারা সিনিয়র উপদেষ্টা তারা মনে করলো যে সমস্ত দলকে বাইরে রেখে এখন যদি শুধুমাত্র ছাত্ররা এটা প্রকাশ করে তাহলে তো রাষ্ট্রে একটি বিশৃঙ্খলা তৈরি হবে। তখন প্রধান উপদেষ্টা বললেন যে তোমরা যদি এটা করতে চাও আমি তোমাদের সাথে নাই। তাহলে তাদের মধ্যে এই যে মতবিরোধ, আপনি যেটা বলছিলেন যে যত দ্রুত হয় ততই তারা যদি একটি এরকম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে, তাহলে সময়টা কি তাদের জন্য আসলে খুব বেশি রয়েছে কিনা, আমার প্রশ্নটা এটা ছিল। দেখেন, এই যে সরকারের মধ্যে যারা উপদেষ্টা রয়েছে তাদের মধ্যে 3-4টা গ্রুপ আছে। ছাত্ররা একটা গ্রুপ, অন্যরা একটা গ্রুপ, অন্যরা এরকম কয়েকটা গ্রুপ আছে, তাদের মতামত আসলে ভিন্ন রকম। এই কারণে দেখবেন যে স্থানীয় নির্বাচন নিয়ে কেউ কথা বলে, কেউ বলে না। জাতীয় নির্বাচনের নিয়ে সময় কেউ একটা বলে জুন, 26শে জুন, কেউ বলে আসলে ডিসেম্বরের শেষে, কেউ বলে আপনার 26শে শেষ করে দিচ্ছি, 26শে শুরুতে। দেখেন আমাদের একজন শিক্ষা উপদেষ্টা তিনি কি বললেন, 25 সালে আমরা নতুন সরকার পেতে যাচ্ছি, বললেন না এই কথা। আবার সাখাওয়াত সাহেব কি বললেন যে 26শে জুনে হবে ইলেকশন। প্রধান উপদেষ্টা একটা কথা বললেন, এরপরে আবার প্রেস সচিব তিনি আবার আরেকটা কথা বললেন। এই যে এক এক ধরনের বক্তব্য, এটা আসলে অনুচিত। আমি এখন সর্বশেষ যে বিষয়ে একটু কথা বলতে চাই সেটি হলো, সরকার আগামীকাল সংলাপ ডেকেছে, এই সংলাপ কিন্তু ব্যর্থ হতে যাচ্ছে। সেই সংলাপে কয়টা বাজে এখন বলেন? রাত এখন গণ অধিকার পরিষদ যদি এখন 10টা 47 বাজে, এখনো পর্যন্ত দলগুলো ইনভাইটেশন পায়নি। আমি যতদূর তথ্য পেয়েছি আসলে বিএনপি এই সংলাপে আসলে আমন্ত্রণপত্র পেলে আপনারা সেখানে বিএনপি এই সংলাপে তারা কোন প্রক্রিয়ায় কিভাবে যাবে এটি নিয়ে তাদের আলোচনা আছে। তো সেই কারণে দেখেন এখনো পর্যন্ত হয়তো বিএনপি জানিয়েছে যে আপনারা কি করতে চান আমাদের আগে জানান বা আমাদের সাথে বসেন। দেখেন এই কারণে যেটি হয়েছে, এখনো পর্যন্ত কোনো দলকে সরকার কিন্তু আমন্ত্রণ জানায়নি। কালকে জাতীয় সংলাপ, এখনো আমরা কেউ দাওয়াত পাইনি। হোয়াট ইজ দিস?
এই রাষ্ট্র কিভাবে চলছে, আগামীতে কিভাবে চলবে, কিসের সংস্কার করতে চান, রাষ্ট্রের ম্যানেজমেন্টই তো আপনারা বোঝেন না। উপদেষ্টা, প্রধান উপদেষ্টা নিজেই বলেছে যে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা আসলে ভালো মানুষকে নিয়োগ দিতে পারি নাই, যোগ্যতা সম্পন্ন মানুষকে নিয়োগ দিতে পারি নাই। এই অযোগ্য মানুষদের মাধ্যমে আপনি রাষ্ট্র চালাতে চান, সেটি সম্ভবপর নয়। যে কারণে কালকে আরেকটি ব্যর্থতা ইতিহাসে লিখিত হতে যাচ্ছে। আপনি ব্যর্থতা তুলে ধরলেন, কিন্তু আমার দর্শকদের জন্য আপনার কাছ থেকে ছোট্ট একটি প্রশ্ন উত্তর জানতে চাই। গণ অধিকার পরিষদ দাওয়াত পেলে জাতীয় সংলাপে কি ধরনের আলাপচারিতা তুলতে চায়, এটা একটু শুনতে চাই। আমরা সবসময় বলে আসছি প্রত্যেকটা সিদ্ধান্ত এখন সরকারের পক্ষ থেকে আসতে হবে, এবং সরকার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে ডাকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ডাকবে, অন্যান্য স্টেক হোল্ডার যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের প্রতিনিধি ডাকবে, এবং সেখানে টেবিলের মধ্যে আলোচনা হবে, সেখানে সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত আমরা রুমের মধ্যে থাকব, সরকারের একজন উপদেষ্টা বা প্রতিনিধি বাইরে এসে সাংবাদিকদের জানাবে। এটি ছাড়া ভিন্ন কোনোভাবে যদি আপনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে আপনি সেটা পাবলিকের কাছে বলেন, তাহলে এটা রাজনৈতিক দলগুলো মানবে না, অন্য শক্তি মানবে না। হয়তো ছাত্ররা রাজি খুশি হতে পারে, কিন্তু শুধুমাত্র এই মুহূর্তে ছাত্রদের প্রশংসা করে আর ছাত্রদেরকে মাথায় তুলে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না। প্রধান উপদেষ্টা শুরুতে বলেছিলেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, জনগণ আমাকে সমর্থন দিয়েছে। এই বক্তব্য তিনি এখন আর দেন না। তিনি বুঝে ফেলিয়েছেন যে এখন যদি আমি হঠকারী সিদ্ধান্ত নিই, তাহলে আমি ডক্টর ইউনূস, আমার যে আন্তর্জাতিক খ্যাতি রয়েছে, সম্মান রয়েছে, এটি নাও থাকতে পারে। আমি সর্বশেষ যেটি বলবো, দেখেন 4টা কমিশন তারা সংস্কার প্রস্তাব দিয়েছে। এই যে প্রস্তাব দিল, এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, রাজনৈতিক দলগুলো মতামত দিবে, পরামর্শ দিবে। এটা কিন্তু একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যে কারণে আমরা বলেছিলাম যে আপনারা এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করেন, রাজনৈতিক দলের প্রতিনিধি অন্তর্ভুক্ত করেন, তারা তাদের মাধ্যমে মতামত দিবে, তাহলে কাজটা সহজ হবে। সরকার আসলেই ম্যানেজমেন্ট বোঝে না। এই সরকার রাষ্ট্র সংস্কার করবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। রাষ্ট্র সংস্কার সম্ভব যদি উপদেষ্টা পরিষদের সংস্কার সবার আগে আপনি করতে পারেন। কিন্তু তারা বলছে রাজনীতিবিদ বা রাজনীতি সংস্কার করা দরকার, এরকম আলাপ উঠছে। মোস্তফা কামাল আপনার কাছে আসি। 53 বছরে তারা বলছে 53 বছর আমরা কিছু করতে পারি নাই। ভাইরে, তুমি তো 53 দিন রাস্তায় ছিলে না, তুমি কি বলছো? আমি একটু মোস্তফা কামালকে এই পর্যায়ে শুনি। মোস্তফা কামাল, জুলাই আগস্টে নির্বাচন সম্ভব কিনা এই প্রশ্নই যেহেতু আমরা শুরু করেছি, এর আগে জাতীয় সংলাপ চলে আসে, জাতীয় সংলাপে অনেক আলাপচারিতা হবে, সেখান থেকে এরকম কি জুলাই আগস্টে সম্ভব হবে নির্বাচন? আপনি আশাবাদী কিনা কোনো আসবে এরকম একটি জায়গায়? সবাই যদি একদম আবিধানিক অর্থে সংলাপ হয়, অবশ্যই একটি ফলাফল আসবে। কিন্তু সংলাপের নামে যদি বিলাপ বেশি হয়, যেটা রাজনৈতিক দলগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্ররা এর মধ্যে প্রলাপ বকছে, তো প্রলাপের পর কিন্তু বিলাপ অপেক্ষা করে, সেটা আমরা সময়ে সময়ে দেখেছি। তো আমরা ওই বিলাপ আশা করি না। এরই মধ্যে তাদের মধ্যে এক ধরনের নিজেদের মধ্যেই কিন্তু বৈষম্য তৈরি হয়ে গেছে, বিভেদও দেখছি আমরা, কিন্তু বিচ্ছেদটা যেন না ঘটে। কারণ আমরা বাঙালি জীবনে বা সামাজিক জীবনে, ঘরোয়া জীবনেও বিচ্ছেদ কামনা করি না। বিচ্ছেদ অনেক বিপদ ডেকে আনে, এমনকি যারা না করলে আশঙ্কা করছি। যে কারণে আমাদের বিচার ব্যবস্থায়ও দেখবেন বিচারপতিও চান বা বিচারকও চান যে একটা ফয়সালা হয়ে যাক। ছোট্ট উপমা দিয়ে বলি আপনাকে, এক কোর্টে এক ভদ্রমহিলা গিয়ে বলছে যে এই স্বামীর সাথে সে আর থাকতে চায় না। কেন, সমস্যা কি? জজ সাহেব জানতে চাইলেন কি সমস্যা, কেন থাকতে চান না? বলে যে সে শেষ রাতে আসে মাঝে মধ্যে, প্রথম রাতে ঘরে ফেরে না, এসে আবার গান গায়, কথা বেশি বলে, এটা হচ্ছে সমস্যা। স্বামীকে জিজ্ঞাসা করা হলো আপনি এরকম করেন কেন? বলে যে আমি তো সন্ধ্যা রাতে আসতে চাই, আমার একটু গান গাওয়ার অভ্যাস আছে, কিন্তু ও আমার গান গাইতে দেয় না। এখন প্রথম আর্গুমেন্টের পর লয়ার বললেন যে রাইট, জাজও বললেন রাইট। এবার আরেকজন লয়ার বলতেছে যে আপনি স্বামীর পক্ষ বললেন রাইট, স্ত্রীর পক্ষ বললেন রাইট, আপনি তো একদিকে রাইট হবেন। বলছে ইউ আর অলসো রাইট। অর্থাৎ বিচ্ছেদ চাচ্ছেন না, একটা সমঝোতা চাচ্ছেন। এই পর্যায়ে যদি সমঝোতায় না আসে ছাত্ররা বা রাজনৈতিক দলগুলো, শুধু তারা ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু নয়, গোটা দেশ কিন্তু একটা বিপদে পড়বে। আমরা ওই আশঙ্কা করছি, কারণ তাদের মধ্যে যে মিলন আমরা দেখেছি, মধুময় সম্পর্ক আমরা দেখেছি, ওখানে বিচ্ছেদ ঘটা মানে কিন্তু রাষ্ট্রের 5 আগস্টের পূর্ববর্তী যেই আমরা একটা দুরবস্থায় ছিলাম, অর্থাৎ জ্বলন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় আমরা আবার পড়ি কিনা, ওইরকম একটা আশঙ্কা কিন্তু কাজ করছে। এটা দুই পক্ষের বোঝা উচিত।
ছাত্রদের যে অবদান সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, তাচ্ছিল্য করার সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তারা যে সাহস দেখিয়েছে, ঐক্যটাই এখন রাইট, ঐক্যটা বড় প্রয়োজন। ঘোষণা অবকাশ রাখে না তো, ঘোষণার দরকার করে না। 5 আগস্টের আগে কি করলো? ঘোষণা ছিল? ঘোষণা লাগে না সময়ে সময়ে, যার যার প্রয়োজনের তাগিদেই একসাথে হয়। ছেলে বেরিয়েছে বা মেয়ে বেরিয়েছে রাস্তায়, ধরে রাখতে পারেনি কিন্তু মা বাবা, পেছনে পেছনে মা বাবাও বেরিয়েছে পানির বোতল অথবা সামান্য কিছু খাওয়া নিয়ে, পেছন থেকে চাচা চাচি তারাও ফলো করেছে। এই বেদনার সাথে কিন্তু আলুর এত দাম কেন, চালের এত দাম কেন, যার যার এক একটা বেদনার থেকে সবাই চলে এসেছে। শ্রমিক চলে এসেছে, কৃষক চলে এসেছে। কিন্তু আমরা গত কয়েকদিন খেয়াল করছি শ্রমিকের কোনো কথা নাই, কৃষকের কোনো কথা নাই, ওই মায়ের কোনো কথা নাই, ওই বাবার কোনো কথা নাই। কথা সংস্কার, নির্বাচন, বিচার, ঘোষণাপত্র, এই তিনটার মধ্যে কোনো সংঘর্ষ নাই তো। সংস্কার চলমান, নির্বাচন অত্যন্ত প্রাসঙ্গিক, বিচার তো আরও জরুরি। কিন্তু আমরা খেয়াল করছি এর মধ্য দিয়ে কিন্তু বিচারটা নষ্ট হয়ে যাচ্ছে। তরতাজা প্রমাণ, রাশেদ যেটা বলছেন যে 10 বছর লাগতে পারে, আমি ওখানে একটু ভিন্ন মত পোষণ করি। এই কারণে যে এবারের যে হত্যা বা গণহত্যা, ওটা 10 বছর লাগে না বিচার করতে। প্রমাণগুলো কিন্তু একদম টাটকা, ভিডিও ফুটেজ হাতে হাতে আছে। আর যারা আহত তারাও কিন্তু আছেন, যারা নিহত হয়েছে তাদের স্বজনদের কাছে বিস্তারিত বর্ণনা আছে। ওই ক্ষেত্রে 10 বছর লাগার কথা না, যেটা 13-14 সালে আমাদের ওই মানবাধিকার বা ওই বিচারালয় হয়েছিল, ট্রাইব্যুনালে সাক্ষী জোগাড় করতে হয়েছে। বানোয়াট সাক্ষী, সাক্ষীকে একটা শিখিয়ে দেওয়া হয়, সে কোর্টে এসে বলে আরেকটা। অর্থাৎ একটা এবার কিন্তু তরতাজা, একদম তরতাজা। ইচ্ছে করলে এ নিয়েও কথা হতে পারে, ছাত্রদের সাথে কথা হতে পারে। কারণ ছাত্রদেরকে আমরা যতই অবজ্ঞা না করা ভালো, তাদেরও তো বেদনা আছে, তারা প্রাণ দিয়েছে। হয়তোবা নির্বাচনের কথা তখন বলেনি, হয়তোবা তখন তারা বলেনি যে একটা উপদেষ্টা পরিষদ হবে, আমি অমুক, আমরা হব, উপদেষ্টা হব, আর প্রধান উপদেষ্টা অমুক হবেন, এরকম কোনো কথা ছিল না, সত্য। কিন্তু যেহেতু একটা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় ওই সময় একটা ফয়সালা এসেছে, কত সুন্দর ফয়সালা এসেছে, কিন্তু কোনো সংঘাত ছাড়া, কোনো বিরোধ ছাড়া, সেটা যে আমরা ধরে রাখতে পারছি না, এই দায় কিন্তু সবার মাথায় রাখা দরকার। সেই জায়গায় রাশেদ খান মোটামুটি আলোচনা শেষের দিকে চলে এসেছে। আপনাকে তখন মোস্তফা কামাল বলছিলেন যে আপনারা তো একটু কানে কানেও বুঝাতে পারেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটি মানে তার ওই যে সংবাদ সম্মেলন, আজকে না, তার সংবাদ সম্মেলনে তিনি কিন্তু বলেছেন যে সময়টা খুবই সেন্সিটিভ। এই সময়টা এই যে যদি সেন্সিটিভ হয় তাহলে তো সবারই সেই ঐক্যটার ব্যাপারে অনেক বেশি আগ্রহী হতে হবে বা জাগ্রত হতে হবে। আপনারা কি সত্যিই পরামর্শ দিচ্ছেন? হ্যাঁ, আমরা তো তাদের পরামর্শ দিয়েছি। আমরা ঘোষণাপত্র প্রকাশের আগে আমাদের সাথে যোগাযোগ হলে আমরা বলি যে তোমরা হঠকারী সিদ্ধান্ত নিও না, এটা বাস্তবায়ন করতে পারবা না। কারণ ঘোষণাপত্র আসলে যুদ্ধের আগে, বিপ্লবের আগে, অভ্যুত্থানের আগে প্রকাশ করতে হয়। এটা ইতিমধ্যে 4.5 মাস অতিবাহিত হয়েছে। এখন যদি এটা করতে হয় অন্তত সবার সাথে বসতে হবে। দেখেন, এই যে রাষ্ট্র সংস্কার সরকার করতে চায়, রাষ্ট্র সংস্কারের যে প্রতিবেদন প্রত্যেকটা কমিশন দিচ্ছে, এইটাই কিন্তু ঘোষণাপত্র, এক ধরনের ঘোষণাপত্র। আমি কেন বলছি এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে দরকার আসলে রাষ্ট্র পরিচালনা, শেষ করে দিচ্ছি, রাষ্ট্র পরিচালনার অঙ্গীকারপত্র। এবং সেই অঙ্গীকারপত্র কি? এই যে রাষ্ট্র সংস্কার আমি যা যা করতে চাই তার অঙ্গীকার, এইটা আপনি তৈরি করেন, এইটাই তো ঘোষণাপত্র। দ্বিতীয়ত হলো, দেখেন একটি গণ অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু কোনো পরিকল্পিত অভ্যুত্থান না। আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, 24 সালে আবার 30% কোটা ফিরে আসে, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন আবার 24 সালে শুরু হয়, অর্থাৎ 18 সালে সেই গণ অভ্যুত্থানের বীজ বপন হয়। অ্যান্ড 24 সালে যেহেতু কোটা ফিরে আসে, সেক্ষেত্রে এই দাবি এইবার আর হাসিনা মানতে চায় না, এইবার শুরু করে হত্যাযজ্ঞ। এই হত্যার প্রতিবাদে মানুষ রাস্তায় নামে। একটা পর্যায়ে তারা বলে এত হত্যার পরে হাসিনা আর ক্ষমতায় থাকতে পারে না, এবার হাসিনাকে টেনে ইস্ত্রে নামাও। সেটি কিন্তু মানুষ করেছে। এখন আপনি বলছেন শহীদের কথা, এখন বলছেন আহত যোদ্ধাদের কথা। শহীদ পরিবারের কি কাউকে আপনি উপদেষ্টা বানিয়েছেন? আপনি যে চেতনা বিক্রি করছেন, আপনি এখনো ক্ষতিপূরণ, আবার শেষ করি, ক্ষতিপূরণ দিতে পারেন নাই, আহতদের তালিকা তৈরি করতে পারেন নাই, শহীদের তালিকা তৈরি করতে পারেন নাই। আপনি কি করলেন? কি রাষ্ট্র সংস্কার করতে চান? এখন তো আহতরা রাস্তায় নামছে। এখন আপনার দেখছি যারা শহীদ পরিবার বলছে আমি ক্ষতিপূরণ পেলাম না, এই যে কথাগুলো করবার কথা ছিল সেগুলো হয়নি বলেই আপনি স্পষ্ট করলেন। আজকে আমাকেও এখানে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল আপনাকে, এবং রাশেদ খান আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কাল আবারও আমরা ফিরবো অন্য কোনো প্রসঙ্গ নিয়ে চ্যানেল 9-এর পর্দায় ঠিক রাত 10টায়।